আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব এবং সেই নতুন টপিকটা কি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দ্য অক্স এই শর্ট স্টোরিটার আমরা আজকে টেক্সট অ্যানালিসিস শুরু করব। আমরা এটার অ্যানালিসিস করব লাইন বাই লাইন, ঠিক আছে। তো এর আগেও কিন্তু আমি একটা শর্ট স্টোরি অ্যানালিসিস করেছি, যেটা যেটা দ্য লেগুন শর্ট স্টোরিটা আমরা অ্যানালিসিস করেছি। সেখান থেকে পুরোটা অ্যানালিসিস করার পর কোশ্চেন আনসারও করেছি, ঠিক আছে। তো সেরকমই আমরা এটাও অ্যানালিসিস করব, তারপরে কোশ্চেন আনসার করব। তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছো যে লোটাস ইটার্সটা শুরু করতে, অবশ্যই করব সেটা, তবে এটা তার আগে শুরু করব, এটা করার পরে সেটা করব, এটা কোশ্চেন আনসার করব, ঠিক আছে। তো অনেকগুলো পোয়েমও কিন্তু হয়ে গেছে, এক এক করে আমি সবটাই করব। আমি একটু জাস্ট টাইম চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে, পুরো সিলেবাসটাই আমি কমপ্লিট করে দেবো, ওকে। তো যেমনটা আমি করেছি, কিছু দু একটা পোয়েম বাকি আছে, পোয়েম অনেকটাই হয়ে গেছে, অল্প কয়েকটা দু একটা পোয়েম হয়তো বাকি আছে। আর এরপরে আমরা এসে করব, শর্ট স্টোরি করব, সবই করব, ঠিক আছে। তো আজকে আমাদের টপিক দ্য অক্স, ঠিক আছে। এটা এই শর্ট স্টোরিটি আমরা করব, এটা কিন্তু বেটসের লেখা, বেটসের লেখা একটা শর্ট স্টোরি। এবং এই যে বেটস, ইনি কিন্তু অনেকগুলো শর্ট স্টোরি আমাদেরকে উপহার দিয়েছেন, খুবই ভালো ভালো শর্ট স্টোরি উপহার দিয়েছেন, এবং এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। দ্য অক্স এটাও কিন্তু খুবই একটা ভালো শর্ট স্টোরি। তিনি যে শর্ট স্টোরিগুলো লিখেছেন তার মধ্যে কিন্তু বিশেষ করে যেগুলো কিন্তু একেবারে বেস্ট নোন, যেমন লাভ ফর লিডিয়া, দ্য ডার্লিং বার্ডস অফ মে, মাই আঙ্কেল সাইলাস, ঠিক আছে। এগুলো কিন্তু তার মানে একেবারে ওয়েল নোন, বেস্ট নোন বলতে পারি এইগুলো শর্ট স্টোরি। অক্সও সেরকমই একটা। এখানে অক্স সম্পর্কে আমরা এখানে যে টাইটেলটি ইউজ করা হচ্ছে দ্য অক্স, এটা কিন্তু একটা সিম্বলিক্যালি ইউজ করা হয়েছে। এই অক্সের আমাদের মেন ক্যারেক্টার কিন্তু মিসেস থার্লো, এবং মিসেস থার্লো মেন ক্যারেক্টার, আরও কয়েকটা ক্যারেক্টার আছে, মিস্টার থার্লো আছে, তাদের দুই সান আছে, আরও কয়েকটা মাইনার ক্যারেক্টার আছে। তো মেন ক্যারেক্টার হচ্ছে মিসেস থার্লো। তো মিসেস থার্লোকে কিন্তু এখানে এক প্রকার অক্সের সঙ্গে তুলনা করা হয়েছে, ওকে। যেমন এখানে ওয়াক্সের যেমন পরিশ্রমের শেষ নেই, সে যেমন কঠোর পরিশ্রম করে একটা ওয়াক্স, তেমনই কিন্তু আমরা এই শর্ট স্টোরির মধ্যে দেখব মিসেস থার্লো ঠিক তেমনটাই পরিশ্রম করে অক্সের মতো। তারও কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, কারণ শি ইজ দ্য অনলি আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে। তাদের ফ্যামিলি সেই কিন্তু একমাত্র আর্নিং মেম্বার, সেই জন্য তাকে কিন্তু তার হাতে তার দুই ছেলের ভবিষ্যৎ, সেই জন্য কিন্তু তাকে প্রচুর পরিশ্রম করতে হয়, ঠিক আছে। সেজন্য কিন্তু এখানে শর্ট স্টোরিটির নাম দ্য অক্স, এই টাইটেলটা কিন্তু এক প্রকার সিম্বলিক। আরও এই শর্ট স্টোরির মধ্যে অনেকগুলোই সিম্বল আছে, আমরা জাস্ট যখন শুরু করব টেক্সট অ্যানালিসিস তখন পুরোটা দেখে নেব, ওকে। তো শুরু করছি আমরা আমাদের আজকের টেক্সট অ্যানালিসিস দ্য অক্স। যদিও এটা একটা ভিডিওতে কমপ্লিট করা হবে না, যেমন লেগুন থেকে কয়েকটা পার্ট করে সেটাও তেমনই কিন্তু পার্ট করে কমপ্লিট করবো, ওকে। তো দেখো শর্ট স্টোরির টেক্সট অ্যানালিসিসটা দেখো। দ্য থার্লোস লিভড অন এ স্মল হিল। থার্লোসরা মানে কি দেখো, এখানে হচ্ছে দ্য থার্লোস, এই যে থার্লোসের আগে দা ইউজ করে ব্যবহার করা হচ্ছে, তার মানে কি থার্লোদের যে ফ্যামিলিটা সেটাকে কিন্তু বোঝাচ্ছে, সেই জন্য কিন্তু তার আগে মানে দা ইউজ করা হচ্ছে। এই দা কখন কখন ইউজ করা, এই নিয়ে আমি একটা ভিডিও বানাবো তোমাদের জন্য। তো এখানে দ্য থার্লোস বলতে সেই মিসেস থার্লো, মিস্টার থার্লো, তাদের দুই সন সবাইকে কিন্তু বোঝাচ্ছে। যেমন আমরা বলতে পারি দ্য রয়েস, ঠিক আছে। এই যে রয়েস মানে কি, এখানে কিন্তু আমরা এই রয়েস ফ্যামিলি বা ব্যানার্জিস মানে সেই ফ্যামিলির কিন্তু প্রত্যেক মেম্বারটাকে বোঝাচ্ছি। কোনো একটা জাতিকে বোঝালে তার আগে কিন্তু আমরা দা ইউজ করি, ঠিক আছে। তো দ্য থার্লোস লিভড অন এ স্মল হিল। থার্লোলা কোথায় বাস করতো, একটা স্মল হিল, একটা ছোট্ট পাহাড়ে তারা লিভড মানে কি বসবাস করতো। অ্যাজ দো ইট ওয়ার নট হাই এনাফ, যদিও এটা ততটা ঠিক উঁচু ছিল না, খুব বেশি উঁচু ছিল না। দ্য হাউস ওয়াজ রেজড আপ, বাড়িটি দাঁড় করানো হয়েছিল সেই স্মল হিলের উপর, সেখানেই তাদের বাড়িটি মানে নির্মাণ করা হয়েছিল। রেজড আপ মানে মানে দাঁড় করানো, নির্মাণ করা হয়েছিল। অ্যাজ অন ইনভিজিবল স্টিলস, কিসের উপর দাঁড়িয়েছিল সেই বাড়িটি, কিসের উপর দাঁড়িয়েছিল, অ্যাজ অন ইনভিজিবল স্টিলস মানে হচ্ছে পোল, যে দণ্ডগুলো, মানে যেহেতু সেই পাহাড়ি এলাকায় তাদের বাড়িটি, তো পাহাড়ি এলাকা সমতল নয়, তো তাদের বাড়িটি দাঁড় করানোর জন্য কয়েকটি পোল বা দণ্ডর দরকার হয়েছে, ঠিক আছে। সেই পোল বা দণ্ড তার উপরেই কিন্তু তাদের বাড়িটি নির্মাণ করা হয়েছে, রেজড আপ করা হয়েছে। তো সেই পোল বা দণ্ডগুলো হচ্ছে স্টিলস, ওকে। মানে যে তাদের বাড়িটি যার উপরে দাঁড়িয়ে আছে সেইগুলোকে বলা হচ্ছে স্টিলস, এবং স্টিলসগুলো কেমন ছিল, ইনভিজিবল মানে কি দেখা যায় না, যেটা অদৃশ্য।
এই যে ইনভিজিবল স্টিলস, এটাও কিন্তু এক প্রকার সিম্বলিক। ইনভিজিবল স্টিলস মানে তাদের কিন্তু যে অভাব অনটন, তাদের যে ফাইন্যান্সিয়াল প্রবলেম সেটাকে ইন্ডিকেট করছে, ঠিক আছে। ইনভিজিবল স্টিলস মানে তাদের জীবনে যে প্রচুর প্রবলেম সেটাকে কিন্তু একরকম ইন্ডিকেট করছে। উইথ এ উডেন ফ্লাইট অফ স্টেপস টু দ্য ফ্রন্ট ডোর, এবং তাদের সেই ফ্রন্ট ডোর ওখানে একটা কী আছে, উডেন ফ্লাইট অফ স্টেপস মানে একটা কাঠের তৈরি একটা সিঁড়ি, সেই টু দ্য ফ্রন্ট ডোর পর্যন্ত একটা কাঠের সিঁড়ি আছে ওঠানামা করার জন্য। এক্সপোজড অ্যান্ড আইসোলেটেড, এক্সপোজড মানে কি একেবারে এক্সপোজড, আমরা বলি এক্সপোজ করা। এক্সপোজড মানে হচ্ছে কি উন্মুক্ত, অ্যান্ড আইসোলেটেড মানে কি সেপারেটেড, ঠিক আছে। আইসোলেটেড মানে সেপারেটেড, বিচ্ছিন্ন। এখানে এই যে দেখো প্রথম লাইনটা আছে, দ্য থার্ডলস লিভড অন এ স্মল হিল, এটাও কিন্তু একটা সিম্বল আছে এর মধ্যে। কিসের সিম্বল না, সিম্বল অফ সেপারেশন, সিম্বল অফ লোনলিনেস। তারা একটা স্মল হিলে বাস করে, মানে কি তারা মনুষ্য জগৎ থেকে, মনুষ্য বসতি থেকে দূরে কোথাও বাস করে, স্মল হিলে। সো দিস ইজ দ্য সিম্বল অফ লোনলিনেস বা সেপারেশন। এরকম অনেক সিম্বল আছে, ওকে। তো তোমাদের একটা কথা বলে রাখি, যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখো, পুরোটা দেখার অনুরোধ রইল, এবং অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর একটা কথা বলবো যে তোমাদের কিন্তু এই ভিডিও থেকে বা এই চ্যানেল থেকে অনেক হেল্প হবেই হবে, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন মেম্বার তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করো, যখনই নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে। তারপর দেখো, আর এই যে কোশ্চেন আনসারগুলো করছি সেগুলো কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও, আমি পিডিএফ দিয়ে দিই। যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও তারা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে অ্যাড হয়ে যাও। একটা গ্রুপ কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে, আর একটা গ্রুপ আছে, সেখানে তোমরা অ্যাড হয়ে যাও। এক্সপোজড অ্যান্ড আইসোলেটেড, দ্য উইন্ড স্ট্রাইকিং অ্যাট ইট ফ্রম অল কোয়ার্টার্স মানে চারিধার থেকে। স্ট্রাইকিং, উইন্ড কী করে স্ট্রাইক করে মানে কি আঘাত করে, মানে তাদের বাড়িটা যেহেতু স্মল হিলের উপরে, তো সেখানে প্রচণ্ড বাতাস হয়, এবং সেই বাতাসটা তাদের মানে চারি সাইড দিয়ে তাদের কিন্তু বাড়িতে সেই বাতাস উইন্ড স্ট্রাইকিং মানে স্ট্রাইক করে মানে কি আঘাত করে। সো দিস ইজ দ্য সিম্বল অফ, অলসো দিস ইজ দ্য সিম্বল, কিসের সিম্বল, সিম্বল অফ ওদের কিন্তু যে ফাইন্যান্সিয়াল অবস্থার কারণে যে বিভিন্ন রকম আর্থিক অনটন, ঠিক আছে, বিভিন্ন রকম প্রবলেমস, ট্রাভেল, সেইগুলো কিন্তু সিম্বল। তাদের মানে কি উইন্ড স্ট্রাইক করছেন তার মানে কি বিভিন্ন রকম প্রবলেম কিন্তু তাদের পিছু ছাড়ে না, সবসময় কি কিন্তু তাদের মধ্যে প্রবলেম ট্রাভেলস আছে, ঠিক আছে। তো এটাও অলসো সিম্বল। ইট সিম টু হ্যাভ নো পার্ট উইথ দ্য সারাউন্ডিংস ল্যান্ডস্কেপ, এটা মনে হয় যে টু হ্যাভ নো পার্ট উইথ দ্য সারাউন্ডিংস ল্যান্ডস্কেপ, মনে হয় যেন তাদের সঙ্গে সেই সারাউন্ডিংস ল্যান্ডস্কেপ মানে আশেপাশের তারা যে জায়গাটায় বাস করে তাদের সেই আশেপাশের ল্যান্ডস্কেপ মানে জমি, ঠিক আছে। ল্যান্ডস্কেপ মানে অ্যাকচুয়ালি প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক ভূমিরূপ। তো তাদের যেন মনে হয় ইট সিম টু হ্যাভ নো পার্ট উইথ দ্য সারাউন্ডিংস ল্যান্ডস্কেপ, যেন মনে হয় তাদের চারিপাশের পরিবেশের সঙ্গে, চারিপাশের যে ল্যান্ডস্কেপের সঙ্গে তাদের কোনো কানেকশান নেই, তাদের নো পার্ট উইথ দ্য সারাউন্ডিং ল্যান্ডস্কেপ, তাদের মানে কোনো রকম কানেকশান নেই। এমটি প্লাউড ল্যান্ডস মানে কি খালি, প্লাউড ল্যান্ডস মানে চষা জমি, খালি জমি দেখা যাচ্ছে পড়ে আছে। ইন উইন্টার টাইম, শীতের সময় খালি জমি। এমটি প্লাউড ল্যান্ডস ইন উইন্টার টাইম স্ট্রেচ অ্যাওয়ে অন অল সাইডস ইন ওয়েট স্টিল কার্ভস। কী হচ্ছে বলছে, তাদের বাড়ির চারিপাশ দিয়ে শীতের সময় দেখা যায় কি প্লাউড ল্যান্ডস মানে চষা জমি, স্ট্রেচ অ্যাওয়ে মানে কি চারিদিকে, অল সাইডস মানে চারিদিকে, তাদের বাড়ির চারিদিকে খালি জমি পড়ে আছে, এবং জমিগুলো কেমন দেখা যায়, আর শীতের সময় সেগুলো কিন্তু চষা থাকে, প্লাউড ল্যান্ডস, ওকে। 7:30 এভরি মর্নিং মানে কি 7:30 মানে 7:30, 7:30 মানে কি 7:30, প্রত্যেক দিন সকালে 7:30 মিসেস থার্লো পুশড হার গ্রেট রাস্টি বাইসাইকেল ডাউন দ্য হিল। মিসেস থার্লো আমাদের মেন ক্যারেক্টার কী করে, পুশড মানে ঠেলে নিয়ে যায়, হার গ্রেট রাস্টি বাইসাইকেল, তার একটা বাইসাইকেল আছে, বাইসাইকেলটা কেমন রাস্টি। তো রাস্টি কেন, এটাও হচ্ছে সিম্বল রাস্টি, কারণ রাস্টি মানে মরচে, জং ধরে গেছে, মরচে পড়ে গেছে, এরকম মানে কি তার এটাও এটাও কিন্তু একটা সিম্বল, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের একটা সিম্বল, মানে সে তার সাইকেলটা ঠিক করতে পারে না, এরকম একটা ব্যাপার।
মিসেস থার্লো পুশড হার গ্রেট রাস্টি বাইসাইকেল, আর বাইসাইকেলটাও কি এখানে কিন্তু সিম্বল, কিসের সিম্বল? বাইসাইকেল ইজ এ সিম্বল অফ কম্পেনিয়ন, ইজ এ সিম্বল অফ সিকিউরিটি। ওকে, আমরা দেখব যে মিসেস থার্লোর সঙ্গে কিন্তু এই বাইসাইকেলটা সবসময় থাকে, বাইসাইকেলটা থাকে কিন্তু তিনি কিন্তু চড়েন না বা চালান না সেই বাইসাইকেলটা, তিনি কিন্তু পুশ করেন, ঠেলে ঠেলে নিয়ে যান আবার নিয়ে আসে। তো কী করছে মিসেস থার্লো পুশড হার গ্রেট রাস্টি বাইসাইকেল ডাউন দ্য হিল, সে কী করে সেই 7:30টার সময় প্রত্যেক দিন সেই হিল থেকে বাইসাইকেলটা মানে কি ডাউন দ্য হিল মানে সেই হিলের নিচের দিকে পুস্ট মানে ঠেলে নিয়ে আসে, মানে নিচে নামে, পাহাড় থেকে নিচে নামে। অ্যাট 6 এভরি মর্নিং শি পুস্ট ইট ব্যাক, এবং প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় সে আবার ঠেলে বাড়ি নিয়ে যায়। Loaded always with great bundles of washing oil cans, sacks, cabbages, bundles of old newspaper, boughs of wind-blown wood and bags of chicken food. তো তিনি সকাল 7:30টায় কিন্তু সাইকেলটা নামান, বাড়ির সে পাহাড়ের উপর দিয়ে নিচে নেমে আসেন এবং প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যে 6টার সময় আবার তিনি বাড়ি রিটার্ন করেন সেই সাইকেলটা। কিন্তু যখন রিটার্ন করেন সাইকেলটা খালি থাকে না, সাইকেলটা লোডেড অলওয়েজ, সবসময় লোডেড থাকে। কী দিয়ে লোডেড থাকে? উইথ গ্রেট বান্ডেলস অফ ওয়াশিং, গ্রে বান্ডেলস অফ ওয়াশিং, গ্রে মানে ধূসর, কিন্তু এখানে গ্রে মানে কি, এখানে নোংরা বান্ডেলস অফ ওয়াশিং, গ্রে বান্ডেলস অফ ওয়াশিং মানে কি, এর থেকে প্রমাণ হয় তিনি কিন্তু বাড়িতে ওয়াশিংয়ের কাজ করেন, জামাকাপড় পরিষ্কার করার কাজ করেন, ঠিক আছে। মানে কি নোংরা জামাকাপড় তিনি বাড়িতে নিয়ে আসেন, ওয়েল ক্যানস নিয়ে আসেন, ঠিক আছে, স্যাক্স নিয়ে আসেন, স্যাক্স মানে বস্তা বা থলে, ক্যাবজেস মানে নিয়ে আসেন বাঁধাকপি, বান্ডেলস অফ ওল্ড নিউজ পেপার, ওল্ড নিউজ পেপারের বান্ডেল নিয়ে আসেন, তারপরে কী নিয়ে আসেন, বাউ অফ উইন্ড ব্লোন উড, এবং বাড়ি ফেরার সময় রাস্তায় গাছের ডালপালা পড়ে থাকে, ঝড়ের সময় বাতাসের ডালপালা যেসব পড়ে থাকে তাই নিয়ে আসেন, অ্যান্ড ব্যাগস অফ চিকেন ফুড, এবং চিকেন ফুডের ব্যাগ নিয়ে আসেন। তার মানে কি বাড়িতে তার চিকেন আছে, মানে কি এখানে চিকেন বলতে আমরা যে চিকেন খাই সেই চিকেন নয়, মানে কি মুরগি, বাড়িতে মুরগি আছে তাদের খাবারের জন্য তাদের খাবার নিয়ে আসে, অ্যান্ড দ্য ব্যাগস অফ চিকেন ফুড, ঠিক আছে, চিকেন ফুডের ব্যাগও কিন্তু সঙ্গে নিয়ে আসেন। তাহলে কী কী নিয়ে আসেন দেখতেই পারছো, স্যাক্স নিয়ে আসে, ক্যাবজেস নিয়ে আসে, বান্ডেলস অফ ওয়াশিং ওয়েল ক্যানস, চিকেন ফুড, নিউজ পেপার, ঠিক আছে। তো এগুলো একটু ভালো করে দেখে নিও। দ্য বাইসাইকেল কুড নেভার বি রিডেন, সে কিন্তু সেগুলো সবই নিয়ে আসতো, বাইসাইকেলটাও সে কিন্তু মানে নিয়ে সবসময় ঘুরতো, বাট দ্য বাইসাইকেল কুড নেভার বি রিডেন, কিন্তু বাইসাইকেলটা কিন্তু কখনো চড়তেন না, রিডেন মানে চড়া। ইট ওয়াজ আ ভেহিকেল অফ নেসেসিটি, ইট ওয়াজ আ ভেহিকেল, এটা একটা প্রয়োজনীয় মানে ভেহিকেল মানে গাড়ি, এটা একটা প্রয়োজনীয় তার সাইকেল ছিল, বা ইট ওয়াজ আ ভেহিকেল অফ companionship, ঠিক আছে, it is a vehicle of security. Her relationship to it was that of a beast to a cart, বলছে তার সাইকেলের সঙ্গে যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা কিসের মতো ছিল, ওয়াজ দ্যাট অফ আ বিস্ট টু আ কার্ট মানে হচ্ছে গরুর গাড়ি, তো গরুর গাড়ির সঙ্গে বিস্টের বা যা ওয়াক্সের যে সম্পর্ক, এখানে আমাদের মিসেস থার্লোর সঙ্গে সাইকেলের কিন্তু সেই সম্পর্ক ছিল। Slopping along beside it, flat heavy feet pounding painfully along under mud-stained skirts, her face and body ugly with lumpy angles of bone, she was like a beast of burden. Slopping along beside it, slopping মানে ঢালু, ঠিক আছে, মানে সে উপর থেকে নিচে নেমে আসছো, ফ্ল্যাট হেভি ফিট পাউন্ডিং পেইনফুলি, এবং সে নিচে নেমে আসতো, তার ফ্ল্যাট হেভি ফিটটা কেমন ছিল, ফ্ল্যাট ছিল, তার পায়ের পাতাটা ছিল ফ্ল্যাট হেভি, ঠিক আছে, পাউন্ডিং পেইনফুলি, পাউন্ডিং মানে ওয়াকিং হেভিলি, তো তার মানে সে মানে কি এখানে তার কষ্টটাকে বোঝাচ্ছে, সে কিন্তু নিচে নেমে আসতো কিন্তু তার পাটা কিন্তু ছিল ফ্ল্যাট হেভি অ্যান্ড পাউন্ডিং পেইনফুলি, এবং তার মধ্যে কি সে কিন্তু নেমে আসতো, তার মধ্যে তার জন্য কিন্তু একটা পেন কিন্তু সে অনুভব করতো, ঠিক আছে, একটা ব্যথা অনুভব করতো, একটা ব্যথা ফিল করতো। অ্যালং আন্ডার দ্য মাডস্টেন স্কার্ট, এবং সেই স্কার্টের নিচে, যে স্কার্টের নিচে, সেই স্কার্টের নিচে তার পা দুটো থাকতো, কোন স্কার্ট মানে তিনি যে স্কার্টটা পরে থাকতেন, স্টেইন স্কার্ট, মাড মানে কাদা এবং স্টেইন মানে দাগ, ঠিক আছে, তো সেই স্কার্টটা মধ্যে কিন্তু কাদার চিহ্ন থাকতো, কাদা লেগে থাকতো, সেই স্কার্টের নিচে তার সেই পেইনফুল ফিটটা, তার সেই ফ্ল্যাট হেভি ফিটটা কিন্তু থাকতো।
হার ফেস অ্যান্ড বডি আগলি, তার ফেসটা এবং বডিটা কেমন ছিল, আগলি মানে কুৎসিত, উইথ লাম্পি অ্যাঞ্জেলস অফ বোন। লাম্পি মানে কি, লাম্পি মানে কিন্তু স্ফীত, বাট এখানে স্ফীত বলতে এখানে মানে উইথ লাম্পি অ্যাঙ্গেলস অফ বোন মানে কি, তার মানে মুখের মধ্যে দিয়ে যেন হাড়গুলো কি বেরিয়ে এসছে, ঠিক আছে। অ্যাঙ্গেলস অফ বোন মানে মুখের মধ্যে দিয়ে হাড়গুলো যেন বেরিয়ে এসছে, মানে একটা বেখাপ বা বিচ্ছিরি অবস্থা সেরকমটাই বোঝাচ্ছে। শি ওয়াজ লাইক এ বিস্ট অফ বার্ডেন, শি ওয়াজ লাইক অ্যান অক্স, বিস্ট অফ বার্ডেন মানে অক্স। তারপরে দেখো, কামিং আউট অফ দ্য হাউস মানে কি, বাড়ি থেকে বেরিয়ে, রেইজড আপ ইভেন অ্যাবভ দ্য লেভেল অফ দ্য স্মল হিল, বাড়ি থেকে বেরিয়ে সেই লেভেল অফ দ্য স্মল হিল মানে কি, স্মল হিলের উপরে, ঠিক আছে, স্মল হিলের উপরে এসে সি স্টেপড মানে কি, সে প্রবেশ করতো, সি স্টেপড ইন্টু আ কান্ট্রি, একটা কান্ট্রিতে প্রবেশ করতো, অফ ওয়াইড হরাইজন, যে কান্ট্রিটার হরাইজনটা কি কেমন ছিল, বড় ছিল, যে কান্ট্রির বাউন্ডারিটা বড় ছিল, যে কান্ট্রিটা হরাইজন ওয়াইড ছিল। হরাইজন মানে কি, দিগন্ত রেখা, ঠিক আছে। তার মানে কি, সে মানে বাড়ি থেকে যখন বেরোতো মনে হতো যেন একটা নতুন একটা কান্ট্রিতে সে প্রবেশ করছে, ঠিক আছে। দিস ফ্যাক্ট মিন্ট নাথিং টু হার, এবং এটা তার কাছে কোনো ব্যাপারই ছিল না, এটা তার উপর কোনো রকম এফেক্ট কিন্তু ফেলতো না, তাই বলছে কি, দিস ফ্যাক্ট মিন্ট নাথিং টু হার। দ্য ওয়ার্ল্ড ইন্টু হুইচ শি মুভড ওয়াজ ভেরি স্মল, সে যে ওয়ার্ল্ডটিতে বিরাজ করতো, যে ওয়ার্ল্ডটিতে তার আনাগোনা ছিল, সেই ওয়ার্ল্ডটাকে কেমন ছিল, ওয়াজ ভেরি স্মল, সেই ওয়ার্ল্ডটা ছিল খুব ছোট, ঠিক আছে। এবং তার ওয়ার্ল্ডটা কী দেখো, তারপরেই বলছে, ফ্রম 6 to 9 শি ক্লিন ফর 2 রিটায়ার্ড সিস্টার্স, সে 6টা থেকে, ঠিক আছে, 9টা পর্যন্ত দুটো রিটায়ার্ড সিস্টার ছিল, তাদের জন্য কাজ করতো, কী করতো, ক্লিন করতো, পরিষ্কার করার কিন্তু কাজ করতো, 6টা থেকে 9টা পর্যন্ত 2 রিটায়ার্ড সিস্টার। এগুলো একটু ভালো করে মনে রেখো, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে, প্রত্যেক পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন এসছে, প্রতিবারই আসে এখান থেকে প্রশ্ন। তো একটা কথা বলে রাখি, এখানে দেখো বলছে কি 6 to 9, এবার একটা জিনিস দেখো, এখানে বলছে 6 to 9, কিন্তু এখানটায় কি বলছে, এখানটায় বলছে 7:30 এভরি মর্নিং, মানে সকাল 7:30টায় সে বাড়ি থেকে বার হয়। তাহলে সকাল 7টার সময় যদি সে বাড়ি থেকে বার হয়, তাহলে 6টার থেকে কাজ শুরু করবে কি করে? ওকে, তো এটা একটা কনফিউশন, আমারও কনফিউশন লেগেছে। তো তোমাদের বলবো, তোমাদের যদি এই নিয়ে কোনো রকম কারোর কিছু জানা থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে আমারও একটু হেল্প হবে, ঠিক আছে। মানে সে এখানে বলা হচ্ছে 7:30টায় বাড়ির থেকে বার হয়, আবার এখানে বলা হচ্ছে তিনি সকাল 6টার থেকে কাজে লেগে যান, ঠিক আছে, ফ্রম 6 to 9। তো এটা একটা কনফিউশন, তো তোমরা অবশ্যই সেটা জানিয়ে কারোর যদি এই নিয়ে কিছু জানা থাকে। তারপরে দেখো 9 to 12, তারপরে কি করে, 9টা থেকে 12টা ফর দ্য রিটায়ার্ড ফটোগ্রাফারের জন্য কাজ করেন, ঠিক আছে, 9 থেকে 12। আর 12:30 মানে 12:30 থেকে 12:30 to 3, 3টে পর্যন্ত ফর দ্য পোলট্রি ফার্মে কাজ করেন 12:30 থেকে 3টে। আর 4 to 6 4 to 6 মানে 4টে থেকে 6টা পর্যন্ত ফর দ্য মিডল এজেড ব্যাচেলারের জন্য তিনি কাজ করেন, ঠিক আছে। তো এই হচ্ছে 4টে তার কাজ, 4টে বাড়িতে তার কাজ থাকে। তারপরে দেখো, শি ডিড নট থিঙ্ক অফ গোয়িং বিয়ন্ড দ্য 4 লাইন্স, এই যে 4 লাইন্স বলতে কিন্তু এই যে 4টে বাড়িতে কাজ করে, ফটোগ্রাফার, ঠিক আছে, 2 রিটায়ার্ড সিস্টার, পোলট্রি ফার্ম অ্যান্ড হচ্ছে মিডিল এজেড ব্যাচেলার, এই 4জনের কথাই কিন্তু বলা হচ্ছে এই 4 লাইন্স। শি ডিড নট থিঙ্ক অফ গোয়িং বিয়ন্ড দ্য 4 লাইন্স, সে এই 4টে 4 লাইন্সের বাইরে কি যাওয়ার কথা ভাবে না। ডিড নট থিঙ্ক, সে এই 4টে 4 লাইন ছেড়ে যেতে চায় না, যাওয়ার কথা ভাবে না। হুইচ মেড আপ দ্য স্কোয়ার অফ হার লাইফ, যেটা তার জীবনে কি স্কোয়ার বানিয়ে দিয়েছে, এবং সে এই স্কোয়ার বাইরে যাওয়ার কথা, এই স্কোয়ারের বাইরে যাওয়ার কথা ভাবে না। কেমন স্কোয়ার? সাপোজ প্রথমে এখানে কাজ করে, এখান থেকে এখানে কাজে আসে, এখান থেকে এখানে কাজে আসে, এখান থেকে এখানে কাজে আসে, তারপরে বাড়ি, ঠিক আছে। তো এই যে একটা স্কোয়ার তৈরি হচ্ছে সেটাই বলা হচ্ছে। তো শি ডিড নট থিঙ্ক অফ গোয়িং বিয়ন্ড দ্য 4 লাইন্স হুইচ মেড আপ দ্য স্কোয়ার্স অফ আর লাইফ, সে এই 4টে স্কোয়ার, এই 4 লাইন্সের ছাড়া, এই 4 লাইন্সের বাইরে কিন্তু সে যাওয়ার কথা ভাবে না। শি থট অফ আদার পিপল, সে ভাবে আদার পিপল, অন্য মানুষেরা, গোয়িং বিয়ন্ড দেম মানে কি, এই 4টে স্কোয়ার কিন্তু পার করার কথা ভাবে, সেই 4টে স্কোয়ারের বাইরে তারা যেতে চায় অন্য লোকেরা, ঠিক আছে। বাট দিস ওয়াজ ডিফারেন্ট, কিন্তু সেটা কিন্তু মিসেস থার্লোর জন্য ডিফারেন্ট, সেই ম্যাটারটা কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে, থার্লোর জন্য কিন্তু সেটা ডিফারেন্ট।
Staring down at a succession of wet floors, walking always for other people against time, she had somehow got into the habit of not thinking about herself. Okay, কি বলছে, স্টিয়ারিং ডাউন একটা সাকসেশন অফ ওয়েট ফ্লোর ওয়াকিং অলওয়েজ, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে সে বলছে যে বিশেষ থাকলো যেখানেই থাকুক, যে পরিস্থিতিতেই থাকুক, তার কিন্তু সবসময় মন সেই কাজের প্রতি থাকে, সে সবসময় কিন্তু মনে মনে সেই কাজের কথা ভাবে, সে দুটো জিনিস ভাবে, একটা কাজ আর একটা তার হচ্ছে কি বাইসাইকেল, ঠিক আছে। তো সে সবসময় কিন্তু কাজের কথা ভাবে এবং সে যেখানেই পরিস্থিতি যে যে অবস্থাতেই থাক, তার সবসময় মনে মনে এই মানে মনে থাকে যে কার ওয়েট ফ্লোরস মুছতে হবে, মানে ভিজে মেঝে কার মুছতে হবে, তারপরে কার বাড়িতে কাজ করতে হবে, তো এইসব কিন্তু তার মধ্যে সবসময় ঘোরাফেরা করে। ওয়ার্কিং অলওয়েজ ফর আদার পিপল, তারপরে সে কী করে, সে কিন্তু কাজ করে, সবসময় কিন্তু কাজ করে আদার পিপলের জন্য। এগেনস্ট টাইম মানে কি, এগেনস্ট টাইম মানে এখানে সময়ের সঙ্গে সঙ্গে। শি হ্যাড সামহাউ গট ইন্টু দ্য হ্যাবিট অফ নট থিঙ্কিং অ্যাবাউট হারসেলফ, সে এই কাজের মধ্যে আবদ্ধ থাকলেও, ফোর স্কোয়ারের মধ্যে আবদ্ধ থাকলেও এবং সবসময় লোকের জন্য কাজ করলেও সে কিন্তু নিজের কথা ভাবার টাইম পায় না, ঠিক আছে, নিজের কথা সে ভাবে না এবং এটা তার একটা কি হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে, সে নিজের কথা ভাবে না, এটা তার একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে, সে কাজে এতই ব্যস্ত থাকে নিজের কথা ভাবার টাইম পায় না। ওকে, শি থট মাচ, তারপরে বলছে সে একটু ভাবে, ইন দ্য সেম স্টোলিড পাউন্ডিং ওয়ে অ্যাজ শি পুশড দ্য বাইসাইকেল অফ আদার পিপল। শি থট ইন মাচ ইন দ্য সেম স্টোলিড পাউন্ডিং ওয়ে। স্টোলিড মানে কি, বাংলায় যেটাকে বলা হয় ভাবলেশি, ভাবলেশি মানে কি, যাদের মানে ভিতরে কি চলছে মুখ দেখে, মুখের উপর তার কোনো এক্সপ্রেশন থাকে, মুখ দেখে বোঝা যায় না যে তাদের মধ্যে কী চলছে, ঠিক আছে। আর পাউন্ডিং মানে কি, হেভিলি ওয়াকিং, ঠিক আছে। তো সে যখন বাইসাইকেলটাকে যখন পুশ করে, যখন হেঁটে যায়, তখন সে অন্য পিপলদের কথাও একটু ভাবে, কাদের কথা ভাবে, ইন পার্টিকুলার অফ থার্লোর কথা একটু ভাবে, থার্লোকে তার হাজব্যান্ড, আর মোর পার্টিকুলার অফ আর টু সানস, এবং সব থেকে বেশি যাদের কথা নিয়ে যাদেরকে ভাবে, মোর পার্টিকুলার মানে একটু বেশিই ভাবে, তার টু সানস, তার সেই দুটো সন্তান আছে, দুটো পুত্র আছে, তাদের কথা ভাবে, ঠিক আছে। শি হ্যাড ম্যারিড লেট, সে একটু দেরিতেই বিয়ে করেছে। দ্য বয়েজ ওয়ার 9 and 13, তার দুটো ছেলে, একটার বয়স 9 আর একটা 13। She saw them realizing refined ambitions, making them way as assistants in shopping. She saw them realizing refined ambitions. মিসেস থার্লো দেখেছে তার দুই সানের মধ্যে রিফাইন্ড অ্যাম্বিশনস আছে, তাদের মধ্যে অ্যাম্বিশনস আছে, কিসের অ্যাম্বিশন, মেকিং দেয়ার ওয়ে অ্যাজ অ্যাসিস্ট্যান্টস ইন শপস, তারা কি করতে চায়, তাদের অ্যাম্বিশনটা কি, তারা হচ্ছে অ্যাসিস্ট্যান্টস ইন শপে অ্যাসিস্ট্যান্টের কাজ করতে চায়, অ্যাজ ক্লার্ক ইন অফিসে ক্লার্কের কাজ, অ্যান্ড ইভেন অ্যাজ বাটলার মানে প্রধান পরিচালক যে, ঠিক আছে। তো তারা তার কাজ করতে চায়, অ্যাকচুয়ালি তার সন্তানদের কাছে তার মা মানে মিসেস থার্লো যে কাজ করে, তার থেকে কিন্তু এই যে অফিসে ক্লার্কে কাজ করা, লোকের দোকানে অ্যাসিস্ট্যান্টের কাজ করা, বাটলারের কাজ করা, এটা তাদের কাছে কিন্তু উত্তম, এটা তাদের কাছে সুপিরিয়র, এটা সেই জন্য কী বলা হচ্ছে, রিফাইন্ড অ্যাম্বিশনস, এই কাজগুলো তাদের কাছে কি রিফাইন্ড অ্যাম্বিশনস, ঠিক আছে। তো মিসেস থার্লো যে কাজ করে তা বলছে তার সন্তানের কাছে তাদের এই কাজগুলো কিন্তু মিসেস থার্লোর থেকে অনেকটাই বেটার, এখানে রিফাইন্ড অ্যাম্বিশনস বলছে বেটার অ্যাম্বিশনস। ওকে, হেভিলি বিল্ট, এখানে মিসেস থার্লোর কথা বলছে, মিসেস থার্লো হেভিলি বিল্ট মানে কঠোর পরিশ্রমী, উইথ ফেসেস হ্যাভিং হার ওন অ্যাঙ্গুলার বনিনেস, কিন্তু তার মুখের মধ্যে দিয়ে যেন হাড়গুলো, অ্যাঙ্গুলার বনিনেস মানে যেন তার মুখের মধ্যে দিয়ে হাড়গুলো যেন বেরিয়ে এসছে, মানে প্রচণ্ড পরিশ্রম করা হয়, তার যে একটা চিহ্ন, যে একটা মার্ক, সেটা কিন্তু তার ফেসের মধ্যে আছে, ঠিক আছে, সেটাই বলছে তার মানে সে হেভিলি বিল্ট হলেও তার মুখের মধ্যে দিয়ে হাড়গুলো যেন বেরিয়ে এসছে। দে মুভড উইথ আইস অন দ্য গ্রাউন্ড, তো কঠোর পরিশ্রমের ফলে তার সেই চোখগুলো যেন বসে গেছে, তাই বলছে গ্রাউন্ড, তো সেই গ্রাউন্ডের মধ্যে তার আইসগুলো কি মুভ করে। শি হ্যাড সেভড মানি ফর দেম, শি হ্যাড সেভড মানি ফর দেম, সে তাদের জন্য কি মানি সেভ করেছে, টাকা জমিয়েছে, কাদের জন্য, তার দুই সানের জন্য। ফর 15 years
15 বছর ধরে শি হ্যাড হোর্ড মানে মজুত করা, তাহলে 15 বছর ধরে সে মজুত করেছে দ্য স্ক্রাবিং অ্যান্ড ওয়াশিং মানি। এটা স্ক্রাবিং না, এটা হবে স্ক্রাবিং, SCRU, একটা আর নেই, ঠিক আছে। স্ক্রাবিং মানে কি ধোয়া, ঠিক আছে, মাজা এরকম, অ্যান্ড ওয়াশিং, তো সে যেহেতু লোকের সে পুরনো জামা কাপড় বাড়ি এনে পরিষ্কার করতো, ঠিক আছে, ধোয়া মোছা করতো, তো সেই টাকা কিন্তু সেই কাজ করে কিন্তু 15 বছর ধরে সেই কাজ করে কিন্তু সে টাকা জমিয়েছে তার সন্তানদের জন্য, সেটাই বলছে। ফর 15 ইয়ার্স শি হ্যাড হোড দ্য স্ক্রাবিং অ্যান্ড ওয়াশিং মানি কিপিং ইট ইন এ ব্রাউন ব্যাগ, এবং সেটাকে রেখেছে একটা ব্রাউন ব্যাগের মধ্যে। কোথায় রেখেছে? ব্রাউন ব্যাগ মানে হচ্ছে তুষের ব্যাগ। আন্ডার এ ম্যাট্রেস ইন দ্য ব্যাক বেডরুম, পিছনের বেডরুমে একটা ম্যাট্রেস আছে, একটা গদি আছে, তার নিচে ব্রাউন ব্যাগের মধ্যে কিন্তু সে টাকাগুলো লুকিয়ে রেখেছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে একটু তোমরা দেখে নিও। দে ডিড নট নো অফ ইট, তারা এই সম্পর্কে কিছুই জানে না। দে বলতে তার 2 sons। শি ফেল্ট দ্যাট নো ওয়ান, নট ইভেন থার্লো নিউ ইট, তার মনে হয় সে অনুভব করে যে নো ওয়ান, কেউ এই টাকা সম্পর্কে জানে না, নট ইভেন থার্লো নিউ অফ ইট, এমনকি থার্লো এই টাকা সম্পর্কে জানে না। কিন্তু আমরা গল্পের যত এগিয়ে যাব তত দেখব, কিছু দূর গিয়ে দেখব যে এই থার্লোই কিন্তু এই টাকাগুলো কিন্তু চুরি করবে, ঠিক আছে। এই থার্লোই মিসেস থার্লোর এই টাকাগুলো কিন্তু চুরি করে নিয়ে যাবে। তো ভিডিওটি একটু বড় হয়ে গেছে অলরেডি, আর ওই জন্যে বাড়াতে চাইছি না, আপাতত এখানেই শেষ করছি, ঠিক আছে, এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও আমরা এখান থেকে শুরু করব। তো যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক করে দিও, এবং কোনো রকম কোনো ডাউট থাকলে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে সব প্রবলেম সলভ করে দেবো, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমরা পরের দিন এখান থেকে শুরু করব। এখানে আমরা মিস্টার থার্লোর কথা জানতে পারবো, তারপর এটা কিন্তু একটা ফানিয়েস্ট পার্ট অফ দ্য শর্ট স্টোরি, ঠিক আছে। তো সেটা আমরা নেক্সট দিন দেখব। মিস্টার থার্লোর মাথায় একটা প্লেট আছে, সে আমরা পরের দিন দেখব। তো এখানেই শেষ করছি ভিডিওটি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।